প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা-এর একাদশতম পর্বে। আজকের পর্বে সমাধান করাবো 16 পৃষ্ঠার অনুশীলনী 1.2-এর 15 নম্বর প্রশ্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। অনুশীলনী 1.2-এর 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলেছে যে 56,728 জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখানে আমাদেরকে দুটো জিনিস বলেছে, যে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে অর্থাৎ 56,728 জন শূন্যের সাথে কমপক্ষে আরো কতজন শূন্য যোগ করলে ওই শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে সমাধানটি দেখবে যাতে করে তোমরা বুঝে যাও। সমাধানটা দেখো, আমি এখানে প্রথমে লিখেছি যে 56,728, এই যে 56,728 আছে এইটার আমরা আগে বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করতেছি কিভাবে প্রিয় শিক্ষার্থীরা? বর্গমূল নির্ণয় করতেছি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কখন বর্গমূল নির্ণয় করব? যখন আমাদেরকে বলবে যে কত সরিয়ে রাখলে বা কত বিয়োগ করলে অথবা কত যোগ করলে, হ্যাঁ, বা কমপক্ষে কত যোগ করলে, এই ধরনের কথাগুলো বললে অর্থাৎ যোগ এবং বিয়োগ কথাগুলো বললে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যে বর্গমূল নির্ণয় করব। তাহলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার জন্য আমি সংখ্যাটির ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় করে এখানে রেখা চিহ্ন দিয়েছি। যেমন 28-কে এক জোড়া করে একটা রেখা চিহ্ন দিয়েছি, 67-কে এক জোড়া করে একটা রেখা চিহ্ন দিয়েছি, কিন্তু 5 এর মধ্যে কোনো জোড়া নাই, তাই 5 একা রয়ে গেছে, এটাতে কোনো আমি রেখা চিহ্ন দিই নাই। তাহলে এবার আমরা বর্গমূল শুরু করতেছি। প্রথমে 5-কে দিয়ে শুরু করব। তাহলে 5-এর মধ্যে বর্গমূল যায় কি দিয়ে? 2 দিয়ে। 2 দুগুণে 4, 3 দিয়ে যায় না, কারণ 3 3-কে 9 হয়, কিন্তু আমাদের এখানে 9 নাই। তাহলে 5 আছে, সেজন্য 2 দুগুণে 4। এবার 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 1। এবার এখান থেকে এক জোড়া নামাবো। এক জোড়া কতকে নামাবো? 67-কে নামাবো। যদি 67-কে এখানে নামালাম, এরপরে এখানে 2-এর দ্বিগুণ, 2-এর দ্বিগুণ 4 এখানে বসালাম। এবার 4-এর পাশে এমন একটি অঙ্ক বসাবো যে অঙ্কটি বসানোর পর গঠিত সংখ্যাকে, যেমন এখানে আমি অঙ্ক বসিয়েছি 3, এবার সংখ্যাটা কি গঠিত হয়েছে? 43 গঠিত হয়েছে। এই 43-কে যে সংখ্যা অঙ্কটি বসিয়েছি আমি সেটা দিয়ে গুণ করব। তাহলে 43-কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 129। সেটা দেখো 167 অপেক্ষা কিন্তু ছোট। তাহলে আমরা কি বুঝলাম? যে সংখ্যাটা বসাবো গঠিত সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এখানে যে সংখ্যাটি থাকবে সেটার চাইতে গুণফল কিন্তু কি হতে হবে? সমান হতে হবে বা কম হতে হবে, বেশি হওয়া যাবে না। তাহলে আমি 3 বসিয়েছি, 3 দিয়ে 43-কে গুণ করে পেয়েছি 129, যেটা 167 অপেক্ষা কম। তাহলে এবার বিয়োগ করতেছি, সেই 3 কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, অর্থাৎ বর্গমূলের মধ্যে বসিয়ে দিয়েছি। বিয়োগ করে আমি পেয়েছি 38। এবার এখান থেকে আরেক জোড়া নামাবো, অর্থাৎ 28-টাকে নামালাম। তখন আমার সংখ্যাটি হয়েছে এখানে 3828। এবার এখানে রয়েছে 23, অর্থাৎ বর্গমূল আমি 23 পেয়েছি। 23-এর দ্বিগুণ হচ্ছে যে 46, এখানে 46 বসালাম। এবার 46-এর পাশে এমন একটি অঙ্ক বসাবো, অঙ্কটি বসানোর পর যে সংখ্যাটি গঠিত হবে সেই সংখ্যাটিকে ওই অঙ্ক দিয়ে গুণ করে গুণফল যেটা পাবো সেটা কিন্তু এটা অপেক্ষা ছোট হবে বা সমান হবে। তাহলে আমি যেহেতু 8 বসিয়েছি, তাহলে আমার সংখ্যাটা হয়েছে 468। এই 468-কে যখন আমি 8 দিয়ে গুণ করতেছি তখন পেয়েছি 3744, যেটা 3828 অপেক্ষা কম। সেজন্য আমি এই 8 এখানেও বসিয়ে দিয়েছি, অর্থাৎ বর্গমূলের মধ্যে বসিয়ে দিয়েছি। তাহলে বিয়োগ করতেছি, বিয়োগ করে পেয়েছি কত? 84। তাহলে আমি বর্গমূল পেয়েছি কত প্রিয় শিক্ষার্থীরা? 238। বর্গমূল কত পেয়েছি? 238, এবং অবশিষ্ট রয়েছে কত? 84। এবার একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যদি 84টা না থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের কি হতো? এখানে আমাদের বিয়োগফল 0 হয়ে যেত, অর্থাৎ
যে বর্গমূল আমরা পেয়ে যেতাম 238 এবং সেটা যে একদম জিরো হয়ে যেত, অর্থাৎ কোনো অবশিষ্ট থাকতো না। সেই জন্য লিখছি আমি প্রিয় শিক্ষার্থীরা যে সুতরাং কমপক্ষে 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে যখন আমি 84টা থাকবে না, হ্যাঁ, তখন কিন্তু এই যে সংখ্যাটা, এই সংখ্যার মধ্যে 84 কম হলে যেটা হবে, হ্যাঁ, সেটা অর্থাৎ 84 যদি কম হয় তখন সংখ্যাটি হবে 56,644। অর্থাৎ 238কে যদি আমি 238 দিয়ে গুণ করি তখন আমি সেই সংখ্যাটি পেয়ে যাই। তখন এখানে যে 56,644 সংখ্যাটি হবে, তখন যে এই সংখ্যাটি অর্থাৎ 56,644 সংখ্যাটিকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তখন এটাতে কোনো কি যে অবশিষ্ট থাকবে না। অর্থাৎ এখানে যেমন 84 অবশিষ্ট আছে, 84 অবশিষ্ট থাকবে না, তাই 84টাকে আমরা কি করতে হবে, এবার বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ সরিয়ে রাখতে হবে। তাহলে সৈন্য দল থেকে আমরা 84 জন সৈন্য যদি সরিয়ে রাখি তাহলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এবার আমাদেরকে বলছে কতজন সৈন্য যোগ করলে বর্গাকারে সাজানো যাবে। তাই আমরা লিখছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আবার 56,728 পূর্ণবর্গ নয়। হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি যেহেতু এখানে 84 অবশিষ্ট রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, সেই জন্য এই যে 56,728 যে সংখ্যাটি রয়েছে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ শূন্য দলের যে সংখ্যা সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 56,728 পরবর্তী নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটা হবে কত, যেটা আমরা এখানে বর্গমূল পেয়েছি 238, সেই 238 এর সাথে কিন্তু 1 যোগ করে আমরা সেটার বর্গমূলটা পাবো, অর্থাৎ 239। দেখো 238 যোগ 1 বা 239 এর বর্গ, মানে যে সংখ্যাটা হবে সেটা হবে কত, 239 গুণ 239 সমান যে 57,121। অর্থাৎ এই যে 56,728 এর যে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে কত, 57,121। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এবার যে সুতরাং এই যে 57,121 থেকে যদি আমাদের এখানে যে সংখ্যাটা ছিল 56,728 সেটা আমরা বিয়োগ করে দেব, তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, লিখছি এখানে জন বা 393 জন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ আমরা যদি যে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে অর্থাৎ 56,728 দেওয়া আছে, এই সংখ্যাটার সাথে যদি আমরা 393 সৈন্য যোগ করি তাহলে ওই সৈন্য দলকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। তখন আমাদের যে সৈন্য সংখ্যাটা হবে কত, 57,121, 57,121। হ্যাঁ, অতএব তাই আমি লিখেছি প্রিয় শিক্ষার্থী, দেখো অতএব 84 জন সৈন্য সরিয়ে রাখলে বা 393 জন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য পুরো সমস্যা সমাধানটি আমি একটু ছোট করে দেখাচ্ছি। তোমাদের জন্য পুরো সমাধানটিকে আমি ছোট করে দেখাচ্ছি যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিয়েছো। চলো এবার আমরা পরবর্তী সমস্যার সমাধান করব, অর্থাৎ 16 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে এরই মধ্যে আমরা 15 নম্বর সমস্যার সমাধান দেখে নিলাম। এবার আমরা 16 নম্বর সমস্যার সমাধান দেখব। প্রথমে আমরা 16 নম্বর যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা দেখব। প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলেছে কোন বিদ্যালয়ের 2,704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। তাহলে কোন একটা বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কয়জন, 2,704 জন। এই 2,704 জনকে প্রাত্যহিক সমাবেশ, যেটা প্রতিদিন তোমরা বিদ্যালয়ে করে থাকো, যে বিদ্যালয় শুরুর আগে অর্থাৎ যে জাতীয় সঙ্গীত, তারপর হচ্ছে পিটি যে তোমরা করে থাকো, এটাকে বোঝানো হয়েছে এখানে। এবার বলছে কি প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করো। এখন এখানে যে 2,704 জন শিক্ষার্থী দেওয়া আছে এদেরকে বর্গাকারে সাজাবে। কিভাবে সাজাবে প্রিয় শিক্ষার্থীরা, বর্গাকারে সাজাবে। হ্যাঁ, তাহলে এই বর্গাকারে যদি সাজাই আমরা প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা কয়জন হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। অবশ্যই তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা প্রত্যেক সারির শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল আমরা কিন্তু দুই পদ্ধতিতে নির্ণয় করতে পারি, ভাগ প্রক্রিয়ার সাহায্যেও নির্ণয় করতে পারি এবং মৌলিক উৎপাদকের সাহায্যে বা গুণনীয়কের সাহায্যেও কিন্তু নির্ণয় করতে পারি।
চলো এবার এই সমাধানটা আমরা খাতায় দেখে নিব। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। দেখো যে যেহেতু শিক্ষার্থীদেরকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হয়, তাহলে আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে বলেছে প্রিয় শিক্ষার্থীরা যে শিক্ষার্থীদেরকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য কিভাবে সাজাতে হবে, বর্গাকারে সাজাতে হবে। সুতরাং প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 2704 এর বর্গমূল। তাহলে প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে, বর্গমূল যেটা হবে অর্থাৎ 2704 এর বর্গমূল যেটা হবে সেটাই হবে প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমি এখানে বর্গমূলটা কিভাবে নির্ণয় করতেছি, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। কোন প্রক্রিয়ার মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করার জন্য আমি সংখ্যাটির ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় একটা একটা কি দিয়েছি, রেখা চিহ্ন দিয়েছি। যেমন 0 এবং 4 দিয়ে একটা রেখা চিহ্ন দিয়েছি, 2 এবং 7 দিয়ে একটা রেখা চিহ্ন দিয়েছি। রেখা চিহ্ন দেওয়ার পর এখানে একটা খাড়া রেখা দিয়েছি, অর্থাৎ ভাগ চিহ্নের মতো করে একটা খাড়া রেখা দিয়েছি। এবার বাম পাশের যে জোড়াটি আছে সেটা হচ্ছে কত, 27। এই 27-এর মধ্যে আমরা কি করবো, এবার বর্গমূল নির্ণয় করব। যদি আমরা 5 নির্ধারণ করি, 5 5 25 অর্থাৎ 27-এর কাছাকাছি সংখ্যা হয়। হ্যাঁ, যদি আমরা 6 নির্ধারণ করি, 6 6 36, যেটা কিন্তু 27 অপেক্ষা বড় হয়ে যায়, তাহলে আমরা 6 ধরতে পারবো না, তাহলে 5 ধরতে হবে। 5 5 25, তাহলে 27-এর নিচে 25টা লিখলাম। এবার 27 থেকে 25 বিয়োগ করে দিলে কত হয়, 2। এরপরে উপর থেকে আরেক জোড়া সংখ্যা নামাবো, এখানে 0 এবং 4 এই জোড়াটা নামালাম, তখন আমার গঠিত সংখ্যাটি হয়েছে 204। কত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, 204। এবার এদিকে বাম পাশে একটা খাড়া রেখা দিলাম। এবার এই 5-এর দ্বিগুণ এদিকে বসালাম, অর্থাৎ 5 দুগুণে 10, অর্থাৎ 5-এর দ্বিগুণ হচ্ছে 10, 10 বসালাম। 10 বসানোর পর এই 10-এর পাশে এমন একটি অঙ্ক বসাবো যে অঙ্কটি বসানোর পর গঠিত সংখ্যা হবে, সেই গঠিত সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে বা ওই অঙ্ক দিয়ে গুণ করব। গুণ করার পর এখানে যে 204 রয়েছে, এই 204-এর সমান বা ছোট হবে, মানে গুণফলটা কি হবে, সমান বা ছোট হবে। তাহলে আমি যদি 2 বসাই, তাহলে 102। 102-কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তখন আমরা দেখতে পাচ্ছি 204, অর্থাৎ যেটা 204-এর সমান হয়ে গেছে। এই 2টা আমি কি কোথায় বসালাম, এই বর্গমূলের মধ্যে বসালাম। তাহলে 204 থেকে 204 বিয়োগ করে দিলে কত হয় প্রিয় শিক্ষার্থীরা, 0 হয়। তাহলে আমাদের বর্গমূল কিন্তু পেয়ে গেছি আমরা। কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা, 52 পেয়েছি। তাহলে সুতরাং তাই লিখলাম প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে কতজন, 52 জন। প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা কয়জন প্রিয় শিক্ষার্থীরা, 52 জন। এটাই হচ্ছে যে উত্তর। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী সমাধান করব। এরই মাধ্যমে আমরা 16 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা দেখব 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 17 নম্বর প্রশ্ন বলছে, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। তাহলে কি দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে সদস্য সংখ্যাটা বের করবো, অর্থাৎ সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করব। তাহলে সমিতির সদস্য সংখ্যা কতজন সেটা কিন্তু আমরা জানি না। আমাদেরকে তারা বলছে একটি সমবায় সমিতির যে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত, অর্থাৎ যদি এখানে 20 জন হয় তাহলে একজনে 20 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, আবার যদি 50 জন হয় যে তত যে 50-এর 20 গুণ করে দিচ্ছে। হ্যাঁ, এভাবে চাঁদা দেওয়াতে, একজনের চাঁদা দেওয়াতে তারা যতজন ছিল মোট চাঁদার পরিমাণটা হচ্ছে কত, যে 20,480 টাকা। ওই সমিতির সদস্য সংখ্যা কতজন সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। যেহেতু আমরা সমিতির সদস্য সংখ্যা কতজন জানি না, তাই আমি লিখেছি মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন, অর্থাৎ আমরা ক ধরে অঙ্কটা করতেছি। সুতরাং প্রতিজনে চাঁদা দেয়, সুতরাং প্রতিজনে চাঁদা দেয়, তাদের যে সংখ্যা সেটা 20 গুণ। তাহলে ক গুণ 20 টাকা, বা ক দিয়ে 20-কে গুণ করলে আমরা পাচ্ছি 20 ক টাকা। তাহলে একজনের চাঁদা হচ্ছে কত প্রিয় শিক্ষার্থীরা, একজনের চাঁদা হচ্ছে যে 20 ক টাকা। তাহলে তাদের সংখ্যাটা কতজন, কজন। তাহলে সুতরাং মোট চাঁদার পরিমাণ একজনের 20 ক দিলে তাহলে কজনে 20 ক এর গুণ টাকা দিবে।
হ্যাঁ, তাহলে ক গুণ 20 ক টাকা সমান 20 ক স্কয়ার টাকা, অর্থাৎ ক এবং ক গুণ করলে কি হয়, স্কয়ার হয়। ক এবং ক গুণ করলে কি হয় প্রিয় শিক্ষার্থীরা, স্কয়ার হয়। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো। এবার আমাদের কিন্তু মোট চাঁদার পরিমাণটা দেওয়া আছে 20,480 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা যে চাঁদাটা এখানে পেয়েছি যে 20 ক স্কয়ার টাকা, সেটা সমান কত হবে, 20,480 টাকা, বা ক স্কয়ার সমান এই 20,480 কে 20 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে 20 দিয়ে যদি আমরা ভাগ করি কত পাচ্ছি, যে 1024। তাহলে বা ক স্কয়ার সমান 1024, বা ক সমান এখান থেকে যখন স্কয়ারটা আমরা তুলবো তখন এই পাশে এই স্কয়ারের জন্য বর্গমূলের চিহ্নটা দিতে হবে, অর্থাৎ রুট ওভার দিতে হবে। তাহলে 1024-এর উপর আমি রুট ওভার দিলাম, রুট ওভার করলে অর্থাৎ সুতরাং ক সমান পেয়েছি কত, 32। অর্থাৎ যে 1024-কে যদি আমরা বর্গমূল করি তখন পাচ্ছি 32, অর্থাৎ 32-কে 32 দিয়ে গুণ করলে আমরা কিন্তু 1024 পেয়ে যাব। তাহলে সুতরাং ক এর মান পেয়েছি কত, 32। অতএব সমিতির সদস্য সংখ্যা 32 জন। তাহলে আমরা সমিতির সদস্য সংখ্যাটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, কতজন, 32 জন। এটাই হচ্ছে যে আমাদের উত্তর। তোমাদের জন্য পুরো সমাধানটিকে আরেকটু ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি লিখে নিয়েছো এবং খুব ভালোভাবে বুঝে গিয়েছো। তোমরা বুঝছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এই সমস্যাটি সমাধানের মাধ্যমে আমরা 17 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান দেখব। প্রথমে আমরা 18 নম্বর প্রশ্নের মধ্যে কি বলেছে প্রিয় শিক্ষার্থীরা সেটা একটু দেখে নিব। 18 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। তাহলে 18 নম্বরের প্রশ্নে বলছে যে 1800 মানে 1800টি গাছ যদি আমরা বর্গাকারে লাগাতে চাই বাগানের মধ্যে, তখন 36টি গাছ কি হলো, বেশি হলো। হ্যাঁ, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদেরকে দেখাচ্ছে কিন্তু 36টি গাছ কিন্তু আমাদের এখানে লাগতেছে না। তাহলে আমরা এই যে 1800 থেকে 36 যে গাছটা আছে, 36 গাছের সংখ্যাটা আছে, সেই গাছের সংখ্যাটা আমরা বিয়োগ করে দেবো বা বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির বর্গমূল বের করলে বর্গমূল যত হবে প্রত্যেক সারির, হ্যাঁ, প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা তত হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। বাগানে 1800 চারা গাছ বর্গাকারে সাজাতে গিয়ে গাছ বেশি হলো 36টি। তাহলে 36টি চারা গাছ কি হলো, বেশি হলো। সুতরাং বর্গাকারে সাজানো গাছের সংখ্যা হবে 1800 বিয়োগ 36টি, বা আমরা 1800 থেকে যদি 36টা গাছ বাদ দিয়ে দিই তখন আমরা পাচ্ছি 1764টি, অর্থাৎ 1764টি। সুতরাং প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে 1764 এর বর্গমূল। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি সেটা বলেছি প্রিয় শিক্ষার্থীরা, যে যত অবশিষ্ট থাকবে সে অবশিষ্ট সংখ্যার বর্গমূলই হবে যে প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা। এখন আমরা এই 1764 সংখ্যাটির বর্গমূল ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করতেছি। সেজন্য লিখেছি এখন যে 1764। এবার আমি এখানে একটা খাড়া রেখা দিয়েছি এবং যে ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় এখানে রেখা চিহ্ন দিয়েছি, যেমন 64 এক জোড়া করে একটা রেখা চিহ্ন দিয়েছি, 17 এক জোড়া করে একটা রেখা চিহ্ন দিয়েছি। এবার প্রথমে আমরা এই সংখ্যাটার বাম পাশের যে জোড়াটি আছে সেটার বর্গমূল বের করব। তাহলে 17-র মধ্যে 4 দিয়ে করলে 4 4 16, যেটা একদম 17-র কাছাকাছি সংখ্যা। তাহলে 16, 4 4 16, এখানে 4 দিলাম, অর্থাৎ বর্গমূলে 4 দিলাম, এখানে 16 দিলাম। 17 থেকে 16 চলে গেলে আর থাকে 1। এবার এখান থেকে এক জোড়া নামালাম, অর্থাৎ 64কে নামালাম, তাহলে আমার সংখ্যাটি হলো 164। এবার এদিকে একটা খাড়া রেখা দিলাম, এরপরে 4 এর দ্বিগুণ 8 এদিকে বসালাম। এবার এই 8 এর পাশে 2 বসালাম, অর্থাৎ এমন একটি সংখ্যা বসালাম, সংখ্যাটি বসানোর পর বা অঙ্কটি বসানোর পর যে সংখ্যাটা গঠিত হয়েছে সেটা হচ্ছে 82। এই 82-কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 164। এই যেহেতু এই 164 এবং 164 মিলে গেছে, তাই এই দুইটা আমি এখানে বসালাম, অর্থাৎ বর্গমূলের মধ্যে বসালাম। তাহলে 164 থেকে 164 বিয়োগ করলে 0 হয়। তাহলে আমরা বর্গমূল পেয়েছি কত প্রিয় শিক্ষার্থীরা, 42। তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত হবে, 42টি।
এটাই হচ্ছে উত্তর। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এরই মাধ্যমে আমরা অনুশীলনীর 18 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। আজকের ক্লাসটি প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্ত। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে ক্লাসটি বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর 12তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখো, যাতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর 12তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।